ধরা যাক মানে কাল সকালে ঘুম থেকে উঠে কেউ একজন ফেসবুক বা ইউটিউবে ঢুকলো। হ্যাঁ, খুব সাধারণ একটা সকাল। রাইট। তো স্ক্রল করতে করতে হঠাৎ দেখা গেল অত্যন্ত সুনির্মিত একটা ভিডিও বা বিশাল এক আর্টিকেলে খুব আত্মবিশ্বাসের সাথে দাবি করা হচ্ছে যে হুম। যে সম্পূর্ণ নতুন এবং প্রাচীন একটা ভাষার সন্ধান পাওয়া গেছে। মানে ভাষার নাম, তার কল্পিত ইতিহাস, উৎপত্তি সবকিছু নিয়ে একেবারে নিখুঁত একটা উপস্থাপনা। হ্যাঁ, দেখে যে কারোর মনে হতে পারে, আরে এ তো দিন তো এই ভাষাটার কথা জানাই ছিল না। একদম তাই। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এর কানাকড়িও সত্যি না। মানে এটা সম্পূর্ণ ভুয়া, মনগড়া আর উদ্দেশ্যপ্রণোদিত। রাইট। এখন প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে কেউ একজন যদি মানে ঘরে বসে একটা নতুন ভাষার জন্ম দিয়ে দেয়, তবে এটা কি কেবলই মনোযোগ আকর্ষণের জন্য করা কোনো কি বলে নির্দোষ ইন্টারনেট প্র্যাঙ্ক? নাকি এটা মানুষের আত্মপরিচয় নিয়ে খেলা করার মতো একটা ভয়ঙ্কর ডিজিটাল যুদ্ধ, তাই না? ঠিক বলেছেন। আর আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই জায়গাটিতেই আলু ফেলতে যাচ্ছি। আমরা দেখব কিভাবে একটা মনগড়া ভাষার দাবি সমাজের গভীরে বিভাজন তৈরি করে, হুম। আর কিভাবে দেশের প্রচলিত আইন, ধরুন সাইবার নিরাপত্তা আইন থেকে শুরু করে দণ্ডবিধি বা তথ্য অধিকার আইন, এই ধরনের ঐতিহাসিক বিকৃতি থেকে আমাদের মানে ভাষাগত ঐতিহ্যকে রক্ষা করার জন্য কাজ করে। এখানে সবচেয়ে ভাবনার বিষয় হলো ইন্টারনেটের এই যুগে একটা সাধারণ ধারণা তৈরি হয়েছে যে ডিজিটাল স্পেসে যে কেউ যা খুশি দাবি করতে পারে। হ্যাঁ, মানে ফেসবুকে লিখলেই তো হলো। রাইট। আর মনে করা হয় যে এর কোনো বাস্তব বা আইনি পরিণতি নেই, কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। হুম। যখন কোনো ঐতিহাসিক সত্য বা ধরুন ভাষাগত পরিচয়কে বিকৃত করা হয়, তখন সেটা কেবল পণ্ডিতদের তর্কের বিষয় থাকে না। ও আচ্ছা, মানে এটা বৃহত্তর সমাজে প্রভাব ফেলে। একদম। এটা সরাসরি একটা জনগোষ্ঠীর অস্তিত্ব, তাদের সম্মান এবং সমাজের বৃহত্তর সম্প্রীতির উপর আঘাত হানে। আর ঠিক এই কারণে রাষ্ট্র এখানে নীরব দর্শক হয়ে থাকে না। রাইট। এই ধরনের অপতৎপরতা রুখতে রাষ্ট্রের হাতে বেশ কিছু সুনির্দিষ্ট এবং শক্তিশালী আইনি হাতিয়ার রয়েছে। আমরা যদি আজকের আলোচনার মূল বিষয়বস্তুটা দেখি। ওই যে খোসবাস বা মন গড়া সবাসী ভাষার ঘটনাটা। হ্যাঁ, ঠিক। ওই ঘটনাটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো একটা মিথ্যা দাবি কিভাবে পুরো একটা সমাজের ইতিহাসকে মুছে ফেলার উপক্রম করে এবং কেন সেখানে আইনি হস্তক্ষেপ মানে অপরিহার্য হয়ে পড়ে। এই সোবাসী ভাষার মন গড়া দাবির বিষয়টাতেই আমি প্রথমে আসতে চাই। কেউ একজন হঠাৎ করে একটা শব্দকে ভাষা বলে দাবি করে বসল, আর অমনি রাষ্ট্র এসে তাকে আটকাবে। ব্যাপারটা তো এত সহজ না। না, এতটা সহজ তো অবশ্যই না। মানে কেউ যদি সত্যি এমন একটা ভুয়া ভাষার দাবি ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়, তবে রাষ্ট্র ঠিক কোন যুক্তিতে আর কোন আইনে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কারণ প্রথম দেখায় এটাকে তো কেবল একটা ভুল তথ্য বলে মনে হতে পারে, তাই না? হুম। এখানে একটা সাধারণ ভুল আর উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতির মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট আইনি পার্থক্য রয়েছে। আচ্ছা। ডিজিটাল যুগে যে কোনো তথ্য ছড়ানোর গতি তো অকল্পনীয়। হ্যাঁ, ভাইরাল হতে তো কয়েক মিনিট লাগে। ঠিক। কেউ যখন ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা মনগড়া ইতিহাস বা ভুয়া ভাষার প্রচার করে, তখন সেই তথ্য মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। হুম হুম। আর এখানেই সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর মতো আইনগুলো কার্যকর হয়। এই আইন অনুযায়ী ধরুন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যকে অস্বীকার করে, মানে ইতিহাস বিকৃত করে। হ্যাঁ, বিকৃত করে এবং এর ফলে কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর অনুভূতিতে আঘাত লাগে, তবে সেটা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। ও আচ্ছা। কারণ এই ধরনের বিকৃতি সমাজে বিশৃঙ্খলা ও বিভাজন সৃষ্টির সম্ভাবনা তৈরি করে। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। একটা ভুয়া ভাষার দাবি ঠিক কিভাবে সমাজে বিভাজন বা বিশৃঙ্খলা তৈরি করতে পারে? মানে ধরুন, আমি কাল বললাম যে কখগ নামে একটা প্রাচীন ভাষা আছে, যা আসলে নেই। হুম। এতে সমাজের কি এমন ক্ষতি হয়ে যাবে যে সাইবার আইন প্রয়োগ করতে হবে? এটা খুবই যৌক্তিক একটা প্রশ্ন। ক্ষতিটা আসলে হঠাৎ করে একদিনে দৃশ্যমান হয় না। আচ্ছা। এটাকে বুঝতে হলে আমাদের দণ্ডবিধি ১৮৬০
বা কি বলে দ্য পিনাল কোডের দিকে তাকাতে হবে। দণ্ডবিধি। দণ্ডবিধির ধারা ১৫৩ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করে, তা হল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বা বিদ্বেষ সৃষ্টি করা। আচ্ছা, মানে হেট স্পিচ বা ওই ধরনের কিছু। অনেকটা সেরকমই। এখন একটু গভীরে গিয়ে চিন্তা করা যাক। যখন একটা নির্দিষ্ট অঞ্চলের বা জনগোষ্ঠীর ওপর এমন একটা ভাষা বা পরিচয় চাপিয়ে দেওয়া হয় যা তাদের নিজস্ব না, তখন তাদের মূল পরিচয়টাই সংকটের মুখে পড়ে। ওই জনগোষ্ঠীর একটা অংশ হয়তো এই নতুন এবং মনগড়া পরিচয়টা বিশ্বাস করতে শুরু করে। হ্যাঁ, ইন্টারনেটে দেখে তো অনেকেই বিশ্বাস করে ফেলে। একদম। আবার অন্য অংশটা এর তীব্র বিরোধিতা করে। ফলে ওই গোষ্ঠীর নিজেদের মধ্যেই এক ধরনের কৃত্রিম দ্বন্দ্ব তৈরি হয়। ও রাইট, বিভাজনটা নিজেদের মধ্যেই শুরু হয়। হ্যাঁ, এর পাশাপাশি আশেপাশের অন্যান্য গোষ্ঠীর সাথেও তাদের ঐতিহাসিক সম্পর্কগুলো প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। মানে একটা ভুয়া ভাষার দাবি কেবল একটা মিথ্যা তথ্য না, এটা একটা সুসংগঠিত সমাজকে ভেতর থেকে ভেঙে ফেলার একটা নিখুঁত রেসিপি। বাপরে। ধারা ১৫৩ ঠিক এই ধরনের কৃত্রিম বিভাজন আর বিদ্বেষ ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করে। আচ্ছা, ব্যাপারটা এখন একটু একটু করে পরিষ্কার হচ্ছে। তার মানে ইতিহাস বিকৃতি আসলে একটা মনস্তাত্ত্বিক আক্রমণ। একদম ঠিক বলেছেন। এই প্রসঙ্গে দণ্ডবিধির আরেকটা ধারার কথা আমাদের নথিপত্রে উল্লেখ আছে, যা আমাকে বেশ অবাক করেছে। ধারা ৫০০ এবং ৫০১। হ্যাঁ, যেটা মূলত মানহানি বা ডেফেমেশন নিয়ে ডিল করে। রাইট। আমি বা আমার মতো অনেকেই হয়তো ভাবেন যে মানহানি মানে হলো কোনো একক ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া। ধরুন কেউ আমার নামে মিথ্যা কিছু বলল। সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু এই আইন অনুযায়ী যদি কোনো ঐতিহাসিক সত্য বিকৃত করে একটা বিশেষ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা বা মানে বংশ পরম্পরায় চলে আসা পরিচয়কে ক্ষুণ্ণ করা হয়, তবে সেটাও মানহানির আওতায় পড়ে। হ্যাঁ, পড়ে। একটু খুলে বলবেন কি, একটা আস্ত অঞ্চল বা একটা সামষ্টিক পরিচয়ের মানহানি কিভাবে সম্ভব? মানে কোনো বিচারক কি আদালতে এই যুক্তি মেনে নেবেন? এই জায়গাটাই কিন্তু আইনি দর্শনের সবচেয়ে গভীর অংশ। আইন শুধু ব্যক্তির শরীর বা সম্পত্তিকেই রক্ষা করে না, আইন ব্যক্তির আত্মপরিচয়কেও রক্ষা করে। আমাদের এই অঞ্চলে বংশপরম্পরায় চলে আসা পরিচয়, আঞ্চলিক ঐতিহ্য বা ধরুন সামষ্টিক আত্মমর্যাদা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। রাইট, আমরা তো আমাদের শিকড় নিয়ে খুব সেনসিটিভ। একদম। যখন কেউ কোনো জনগোষ্ঠীর ইতিহাস বিকৃত করে, ধরুন তাদের আসল ভাষাকে অস্বীকার করে একটা ভুয়া, মনগড়া আর অর্থহীন ভাষাকে তাদের পরিচয় হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সেটা কেবল বইয়ের পাতা আর্টিকেলে সীমাবদ্ধ থাকে না। এটা সেই মানুষগুলোর পূর্বপুরুষের সম্মান আর তাদের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। ও আচ্ছা। ধারা ৫০০ আর ৫০১ এই সামষ্টিক আত্মমর্যাদাকেই আইনি সুরক্ষা দেয়। একটা মনগড়া ইতিহাস যখন কোনো গোষ্ঠীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে বা তাদের ঐতিহাসিক অবদানকে মুছে দেয়, তখন আইন সেটাকে ওই নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত মানহানি হিসেবেই বিবেচনা করে। এর মানে হলো ইতিহাস বা ঐতিহ্য কোনো বিমূর্ত ধারণা না, আইনের চোখে এটা একটা জীবন্ত সত্তা, মানে যার নিজস্ব সম্মান আছে। ঠিক তাই। আর এই সম্মানের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতার বিষয়টাও আসে, যা দণ্ডবিধির ধারা ৫০৫-এ নিশ্চিত করে। ধারা ৫০৫-এ কি আছে? এই ধারাটা জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টিকারী কোনো বিবৃতি বা গুজব প্রচারের বিরুদ্ধে কাজ করে। একটা ভুয়া ইতিহাস বা মনগড়া ভাষার প্রচার জনমনে যে পরিমাণ বিভ্রান্তি তৈরি করতে পারে তার প্রভাব সুদূর প্রসারী। মানে মানুষ কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, সাধারণ মানুষ যখন এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে নিজেদের শিকড় নিয়ে সন্দেহ তৈরি হয়। আর এই সন্দেহ একসময় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। এই শাস্তিমূলক আইনগুলো মানে দণ্ডবিধি বা সাইবার আইন কিভাবে কাজ করে তা তো বোঝা গেল, কিন্তু এখানে একটা বড় ধরনের ব্যবহারিক সমস্যা আছে। কি রকম সমস্যা? ধরুন ফৌজদারি আইন মূলত শাস্তিমূলক, অর্থাৎ কেউ অপরাধ করলে পুলিশ তদন্ত করবে, মামলা হবে, বিচার হবে, আর সবশেষে অপরাধীর শাস্তি হবে। এটা তো একটা দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া, তাই না? হ্যাঁ, সময় তো লাগেই। কিন্তু ধরা যাক কেউ এই মুহূর্তে সামাজিক মাধ্যমে একটা ভুয়া ভাষার নামে বিশাল প্রচারণা চালাচ্ছে। আগামীকাল তারা হয়তো এই মনগড়া ভাষার একটা সংগঠন তৈরি করে ফেলছে। আচ্ছা, শাস্তি তো পরে হবে, কিন্তু এই মুহূর্তে মানে আজকেই এই বিকৃতি থামানোর আইনি উপায় কি? এটা অত্যন্ত বাস্তবমুখী একটা সংকট।
ফৌজদারি আইন অপরাধীকে শাস্তি দেয় ঠিকই, কিন্তু সেই ক্ষতিটাকে চলমান থাকতে বাধা দেওয়ার জন্য আমাদের দেওয়ানি আইন বা সিভিল স্যুটের দিকে তাকাতে হবে। দেওয়ানি আইন। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে মন গড়া বা ভুয়া নাম ব্যবহারের মাধ্যমে একটা প্রাচীন ঐতিহ্যকে বিলুপ্ত বা বিকৃত করা হচ্ছে আর সেটা সামাজিকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখন সংক্ষুব্ধ যে কেউ দেওয়ানি আদালতে গিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট ইনজাংশন চেয়ে মামলা করতে পারেন। আচ্ছা, এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষমতা আসলে কতটা ব্যাপক? এটা কি কেবল এই প্রকাশনাটা আটকে দেবে নাকি এর পরিধি আরও বড়? এর ক্ষমতা অত্যন্ত ব্যাপক আর সুনির্দিষ্ট। আদালত যদি এই নিষেধাজ্ঞা জারি করেন, তবে এর অর্থ হল ওই নির্দিষ্ট বিকৃত শব্দটা আর কোথাও প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা যাবে না। ও আচ্ছা। আপনি যে উদাহরণটা দিলেন, কেউ যদি ভুয়া ভাষার ব্যাকরণ প্রকাশ করতে চায় বা ওই ভুয়া নামে কোনো সাইনবোর্ড লাগাতে চায়, হ্যাঁ, কিংবা কোনো সমিতি বা সংগঠন নিবন্ধন করতে চায়, এই ইনজাংশন থাকলে তার সব কিছুই আইনত নিষিদ্ধ হয়ে যাবে। একদম গোড়া থেকে বন্ধ। একদম। এমনকি ওই ভুয়া শব্দটা ব্যবহার করে কোনো সরকারি অনুদান বা স্বীকৃতি আদায়ের রাস্তাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ দেওয়ানি আইন মূলত একটা কৃত্রিম ইতিহাসকে প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার আগেই একেবারে গোড়াতে থামিয়ে দেওয়ার একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। তার মানে সিভিল স্যুট হল ক্ষতিটা যেন আর না বাড়ে তার জন্য একটা তাৎক্ষণিক দেওয়াল তুলে দেওয়া। রাইট। এখানে আরেকটা চমৎকার আইনি টুলের কথা জানা যাচ্ছে, তথ্য অধিকার আইন 2009। অত্যন্ত কার্যকরী একটা আইন। ধরুন, সাধারণ মানুষ তো আর কথায় কথায় আদালতে গিয়ে ইনজাংশন চাইবে না বা মামলা করতে যাবে না। না, সেটা তো সম্ভব না সবার পক্ষে। কিন্তু সামাজিক মাধ্যমে যখন তারা এই ধরনের মন গড়া ইতিহাস নিয়ে তর্কবিতর্ক দেখে, তখন তারা কি করতে পারে? তথ্য অধিকার আইন কি সাধারণ মানুষকে কোনো ক্ষমতা দেয়? অবশ্যই দেয়, এবং সম্ভবত এটাই সাধারণ মানুষের হাতে সবচেয়ে কার্যকর অস্ত্র। কিভাবে? যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মনগড়া ভাষা বা ইতিহাস নিয়ে তুমুল বিতর্ক চলতে থাকে, তখন শুধু কমেন্ট বক্সে তর্ক করে কোনো সমাধান আসে না। হ্যাঁ, ফেসবুকের কমেন্ট বক্সে তো আসলে শুধু ঝগড়াই হয়, কেউই কারো কথা শোনে না। একদম তাই, কারণ সেখানে সবাই নিজের মতকেই সত্য বলে দাবি করে। এখানে তথ্য অধিকার আইনের আসল শক্তি। এই আইন সাধারণ মানুষকে কেবল দর্শক না রেখে তাদের গবেষক আর সত্যের পাহারাদার হতে সাহায্য করে। আচ্ছা। যে কোনো সাধারণ নাগরিক সংশ্লিষ্ট সরকারি দফতর, যেমন ধরুন বাংলা একাডেমি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এসব জায়গায় আনুষ্ঠানিকভাবে একটা আবেদন করতে পারেন। তিনি জানতে চাইতে পারেন যে এই নির্দিষ্ট মনগড়া ভাষাটার কোনো সরকারি স্বীকৃতি, ঐতিহাসিক ভিত্তি বা গবেষণালব্ধ প্রমাণ সরকারের কাছে আছে কিনা। ও আচ্ছা। আর সরকার যেহেতু নথিপত্রের বাইরে কিছু বলতে পারে না, তাই তাদের উত্তরটাই হবে আসল প্রমাণ, তাই তো? একদম ঠিক। যখন সরকারি দপ্তর থেকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয় যে এমন কোনো ভাষার অস্তিত্বের ঐতিহাসিক প্রমাণ তাদের কাছে নেই, তখন সেই সরকারি জবাবটাই গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। রাইট। তখন আর কেউ তর্ক করতে পারবে না। সামাজিক মাধ্যমের হাজারটা মনগড়া পোস্টের চেয়ে একটা অফিসিয়াল চিঠির ওজন অনেক বেশি। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই সত্য উদ্ঘাটনের প্রক্রিয়াটাকে একটা গণতান্ত্রিক রূপ দিতে পারে। দারুণ একটা ব্যাপার। এতক্ষণ আমরা সাইবার আইন, দণ্ডবিধি, দেওয়ানি আইন আর তথ্য অধিকার আইনের মাধ্যমে সত্য রক্ষার পুরো কাঠামোটা বুঝলাম। এবার এই কাঠামোগুলো বাস্তবে কিভাবে কাজ করে তার একটা জ্বলন্ত উদাহরণে আসা যাক। হ্যাঁ, কেস স্টাডিটা। আমাদের আলোচনায় বারবার খোসবাস বনাম মনগড়া স্বভাবসী ভাষার প্রসঙ্গটা আসছিল। এই নির্দিষ্ট কেস স্টাডিটা যদি আমরা বিশ্লেষণ করি, তবে পুরো চিত্রটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। ইতিহাস ঠিক কি বলছে এই খোসবাস শব্দটার বিষয়ে? ইতিহাস আর নৃতাত্ত্বিক গবেষণার নথিপত্র যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় খোসবাস, যাকে আঞ্চলিকভাবে অনেক সময় সোববাস বা সুকবাসও বলা হতো, এটা কখনোই কোনো ভাষার নাম ছিল না। কোনো ভাষা ছিল না? না, এটা মূলত একটা জনগোষ্ঠীর সামাজিক পরিচয় নির্দেশ করে। সমাজবিজ্ঞান বা নৃতত্ত্বের ভাষায় যাকে বলা হয় এথনোনিম বা এথনোনিম। দাঁড়ান, এই এথনোনিম জিনিসটা যদি আরেকটু সহজ করে বলা যায়। এথনোনিম হলো এমন একটা শব্দ যা দিয়ে একদল মানুষের সামাজিক অবস্থান, তাদের পেশা, তাদের জীবনযাত্রা বা তারা কোথা থেকে এসে বসতি স্থাপন করেছে তা বোঝানো হয়।
আচ্ছা, মানে একটা ট্যাগ টাইপের। হ্যাঁ, ধরুন কোনো এলাকায় একদল মানুষ এসে নতুন বসতি গড়ল, অথবা তারা একটা নির্দিষ্ট সামাজিক মর্যাদার অধিকারী। সেই অবস্থানটা বোঝানোর জন্য খোসবাস বা এই জাতীয় শব্দ ব্যবহার করা হতো। এটা তাদের সামাজিক পরিচিতি, কোনোভাবেই তাদের মুখের ভাষার নাম না। তারা হয়তো স্থানীয় ভাষাতেই কথা বলতেন, কিন্তু তাদের সামাজিক ট্যাগ ছিল ওই শব্দটা। আচ্ছা, তার মানে এটা একটা সামাজিক অবস্থা বা পরিচয়ের নাম। একদম। কিন্তু আধুনিক যুগে এসে ঠিক কী ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এটা নিয়ে? আধুনিক বিভ্রান্তিটা হল বর্তমানে সামাজিক মাধ্যমে অত্যন্ত পরিকল্পিতভাবে সুবাসী ভাষা নামে একটা নতুন শব্দের প্রচলন করা হচ্ছে। আচ্ছা। প্রচার করা হচ্ছে যে এই খোসবাস বা সুবাসীরা যে ভাষায় কথা বলতো সেই ভাষার নামই নাকি সুবাসী ভাষা। ও, কিন্তু মুশকিল হল এর কোনো প্রাচীন দলিল, পুঁথি বা গবেষণালব্ধ ঐতিহাসিক ভিত্তি নেই। এটা সম্পূর্ণ সাম্প্রতিক সময়ে তৈরি করা একটা মনগড়া ধারণা। মানে ইতিহাসকে জোর করে বদলে দেওয়া হচ্ছে। ঠিক তাই। একটা জনগোষ্ঠীর সামাজিক পরিচয় বা এথনোনিমকে জোর করে একটা ভাষার ক্যাটাগরিতে ফেলে দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে এসে পুরো বিষয়টা আমার কাছে অনেকটা বাঙালি বা লন্ডনী শব্দগুলোর ব্যবহারের মতো মনে হচ্ছে। হ্যাঁ, চমৎকার উদাহরণ। ধরুন বাঙালি একটা জাতির পরিচয়, আর লন্ডনী শব্দটা আমরা ব্যবহার করি যারা লন্ডনে থাকেন বা সেখান থেকে এসেছেন তাদের বোঝাতে। এটা তাদের ভৌগোলিক বা সামাজিক পরিচয়। ওহ, রাইট। এখন কেউ যদি হঠাৎ ফেসবুকে বিশাল এক পেজ খুলে প্রচার করতে শুরু করে যে লন্ডনী নামের একটা আলাদা প্রাচীন ভাষা আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই যদি দাবি করে লন্ডনীরা যে ভাষায় কথা বলে সেটাই লন্ডনী ভাষা এবং এর সপক্ষে কিছু মনগড়া ব্যাকরণ বা শব্দ তালিকা ধরিয়ে দেয়, তাহলে ব্যাপারটা যেমন চরম হাস্যকর আর বিভ্রান্তিকর হবে, একদম। ঠিক সেটাই কি এই খোসবাস বা শোভাভাষী ভাষার ক্ষেত্রে ঘটছে না? একটা মানুষের সামাজিক পরিচয়কে ধরে সেটাকে আস্ত একটা ভাষার নাম বানিয়ে দেওয়া হচ্ছে। আপনি একদম ঠিক ধরেছেন। এই উপমাটা যদি আমরা আগে একটু টেনে দেখি, তাহলে ক্ষতির গভীরতাটা স্পষ্ট হবে। কিভাবে? আপনি যখন লন্ডনী শব্দটাকে একটা ভাষার নাম বলে দাবি করবেন, তখন যারা প্রকৃত অর্থেই লন্ডনে থাকেন এবং হয়তো প্রমিত বাংলা বা ধরুন সিলেটি ভাষায় কথা বলেন, হ্যাঁ, হ্যাঁ। তাদের আসল ভাষাগত ঐতিহ্যটাই তো মুছে যাওয়ার ঝুঁকিতে পড়ে যায়। খোসবাস বা শোভাভাষী ভাষার ক্ষেত্রেও ঠিক একই মেকানিজম কাজ করছে। ও, বুঝতে পেরেছি। যখন একটা সামাজিক পরিচয়কে জোর করে ভাষা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তখন ওই জনগোষ্ঠীর আসল মাতৃভাষা আর তাদের প্রকৃত ইতিহাসকে অস্বীকার করা হয়। এটা তাদের ওপর একটা কৃত্রিম পরিচয় চাপিয়ে দেওয়ার শামিল। আর এখানেই সোশ্যাল মিডিয়ার ইকো চেম্বার বা ওই যে প্রতিধ্বনির প্রকোষ্ঠগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করে, তাই তো? ঠিক। সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এমনভাবে কাজ করে যে একটা মিথ্যা তথ্য যদি যথেষ্ট আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়, তবে তা খুব দ্রুত ছড়াতে থাকে। হ্যাঁ, মানুষ তো যাচাই না করেই শেয়ার করে। একদল মানুষ না বুঝেই এটা শেয়ার করতে থাকে। আর মানুষের মনস্তত্ত্ব হল কোনো একটা জিনিস বারবার দেখতে থাকলে একসময় সেটাকেই সত্য বলে মনে হতে শুরু করে। রাইট। কোনো যাচাই বাছাই ছাড়াই এই মনগড়া সুবাসী ভাষা ধারণাটা যখন ডিজিটাল স্পেসে বারবার ঘুরতে থাকে, তখন নতুন প্রজন্ম এটাকে ঐতিহাসিক সত্য হিসাবেই গ্রহণ করতে শুরু করে। আর ঠিক এই কারণেই আমরা আলোচনার শুরুতে দণ্ডবিধির ১৫৩ বা সাইবার নিরাপত্তা আইনের কথা বলছিলাম। একদম। কারণ এই ধরনের মন গড়া কৃত্রিম পরিচয় চাপিয়ে দেওয়া কেবল একটা একাডেমিক ভুল না, এটা একটা জনগোষ্ঠীর আত্মপরিচয়ের ওপর সরাসরি আক্রমণ। এটা সমাজে বিভাজন তৈরি করে আর একটা গোষ্ঠীর ইতিহাসকে চিরতরে বিকৃত করে দেয়। একদম তাই। আপনি যদি পুরো আইনি বর্মটার দিকে তাকান, তবে দেখবেন প্রতিটি আইন কিভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। ঠিক। দণ্ডবিধি সমাজের গভীরে থাকা বিদ্বেষ আর সামষ্টিক মানহানিকে আটকায়। সাইবার আইন তো ডিজিটাল প্ল্যাটফর্মের গুজবগুলো দেখে। হ্যাঁ, সাইবার আইন ডিজিটাল গুজব নিয়ন্ত্রণ করে। দেওয়ানি আইনের ইনজাংশন ভুয়া শব্দের প্রাতিষ্ঠানিক ব্যবহারকে অঙ্কুরে বিনষ্ট করে। আর সবশেষে তথ্য অধিকার আইন। রাইট। তথ্য অধিকার আইন সাধারণ মানুষকে সরকারের নথিপত্র ব্যবহার করে সত্য প্রতিষ্ঠার সুযোগ দেয়। এই সবগুলো আইন একসাথে মিলে আমাদের ইতিহাস, আত্মপরিচয় আর ভাষাগত ঐতিহ্যকে ডিজিটাল যুগের গুজব থেকে রক্ষা করার জন্য একটা শক্তিশালী দুর্গ তৈরি করেছে। দারুণ। তার মানে ইতিহাস বিকৃতি এখন আর কেবল লাইব্রেরির কোনায় বসে থাকা গবেষকদের মাথা ব্যথার কারণ না, এটা এখন একটা ডিজিটাল যুদ্ধক্ষেত্র যেখানে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। একদম।
সোবাসী ভাষার মতো মনগড়া কৃত্রিম পরিচয়ের ফাঁদে পা না দিয়ে ডিজিটাল দুনিয়ায় কোনো ঐতিহাসিক বা ভাষাগত তথ্য দেখলেই সেটা বিশ্বাস করার আগে মানে তার কোনো স্বীকৃত ঐতিহাসিক বা আইনি ভিত্তি আছে কিনা সেটা যাচাই করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। হুম। আমাদের নিজস্ব ঐতিহ্যকে রক্ষা করার আইনি কাঠামো আছে ঠিকই, কিন্তু সেই আইনগুলো তখনই কার্যকর হবে যখন সমাজ এই বিকৃতিগুলো সম্পর্কে সচেতন হবে। আপনি অত্যন্ত চমৎকারভাবে পুরো আলোচনার নির্যাসটুকু তুলে ধরেছেন। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে আমি সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে একটা বিষয় নিয়ে চিন্তার অবকাশ রেখে যেতে চাই। আচ্ছা, সেটা কি? এতক্ষণ আমরা দেখলাম আইন কিভাবে আমাদের মনগড়া ইতিহাস থেকে বাঁচায়, কিন্তু একবার ভেবে দেখা দরকার ভাষার তো নিজস্ব একটা প্রাকৃতিক বিবর্তনের প্রক্রিয়া আছে। হ্যাঁ, ভাষা তো নদীর মতো। ঠিক, মানুষ প্রতিনিয়ত নতুন শব্দ তৈরি করে, যুগের সাথে তাল মিলিয়ে ভাষার রূপ বদলায়, নতুন সামাজিক পরিচয় গড়ে ওঠে। তাহলে ঠিক কোথায় গিয়ে ভাষার এই স্বাভাবিক প্রাকৃতিক বিবর্তন শেষ হয় আর আইনের দৃষ্টিতে ঐতিহাসিক বিকৃতি বা কৃত্রিমতা শুরু হয়? খুব গভীর একটা প্রশ্ন। সত্য আর ঐতিহ্যের এই অদৃশ্য সীমানা নির্ধারণের দায়ভার শেষ পর্যন্ত কার কাঁধে বর্তায়? একজন আইনজীবীর, একজন ইতিহাসবিদের, নাকি খোদ সমাজের? আমরা আলোচনা শুরু করেছিলাম সেই সকালবেলার দৃশ্যটা দিয়ে, মানে সামাজিক মাধ্যমে একটা সম্পূর্ণ ভুয়া ভাষার আবিষ্কার দেখা। হয়তো সেই আপাতনির্দোষ ভুয়া ভাষার পোস্টের নিচেই লুকিয়ে আছে এই সীমানা নির্ধারণের আসল লড়াই। আজ এই পর্যন্তই। নিজেদের ইতিহাস জানুন, যাচাই করতে শিখুন এবং সবচেয়ে বড় কথা, প্রশ্ন করতে শিখুন।